সেদিন প্রথমবার সূর্য ভাইয়ের এক অদ্ভুত আচরণের সাক্ষী হয়েছিলাম। রোকাইয়াপুর এঙ্গেজমেন্টের সেই রাত নিজেকে আমি তিল তিল করে সাজিয়েছিলাম শুধু তার মুখে একটা প্রশংসা শোনার আশায়। আমি নিঝুম আপু আর সায়রা আপু তিনজন যখন শাড়ি পরে রাজকীয় ভঙ্গিতে সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম, ড্রয়িং রুমে উপস্থিত সবার চোখ যেন আমাদের উপর আটকে গেল। বড়দের নজর এড়াতে বড়মা এগিয়ে এসে আমাদের চোখের কোণে আঙ্গুল ঠেকিয়ে কাজলের টিপ দিয়ে দিলেন, বিড়বিড় করে দোয়া পড়ে ফু দিলেন। ছোট চাচু তো রীতিমতো পকেট থেকে টাকা বের করে আমাদের মাথার ওপর দিয়ে ঘুরিয়ে সৎকা করলেন। সবার নজর আমাদের ওপর থাকলেও আমার অবাধ্য চোখ দুটো তখন কেবল একজনকে খুঁজছিল, আর যখন তাকে খুঁজে পেল তখন আমার নিজেরই নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম। সাদা ধবধবে পাঞ্জাবিতে সূর্য ভাইয়াকে সেদিন কি যে মোহনীয় লাগছিল। সিল্কি চুলগুলো নিখুঁতভাবে সেট করা, ফর্সা কবজিতে কালো বেল্টের একটা দামি ঘড়ি, সব মিলিয়ে তার সেই বলিষ্ঠ অবয়ব আর ঠোঁটের কোণে ঝুলে থাকা অমায়িক হাসিটা দেখে মুহূর্তেই আমার হৃদয় তোলপাড়। উফ, কি মারাত্মক সৌন্দর্যে দেখাচ্ছিল তাকে। কোনো পুরুষের বর্ণনা দিয়ে যদি মেয়েদের ক্রাশ খেতে বাধ্য করতে হয় তবে সেদিনের সূর্য ভাইয়াই তার শ্রেষ্ঠ উদাহরণ। অথচ লোকটা একবার আমার দিকে তাকালো না। কেন জানি মনে হচ্ছিল তিনি ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে নিজের ভেতরের কোনো এক অস্থিরতাকে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করছেন। অথচ আমি নির্লজ্জের মতো ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়েছিলাম, আর মনের ভেতরটা ঈর্ষায় চলে পুড়ে খাক হচ্ছিল। কারণ হলের অধিকাংশ মেয়ের নজর তখন আমার সূর্য ভাইয়ের ওপর। তিনি যেদিকে পা বাড়াচ্ছিলেন মেয়েদের চোখের মণিগুলো সেই দিকেই রিভলভিং চেয়ারের মতো ঘুরছিল। মনে হচ্ছিল ওরা যেন চোখ দিয়ে আমার প্রিয় মানুষটাকে গিলে খাচ্ছে। ইচ্ছে করছিল ছুটে গিয়ে হলের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলি, এই লোকটা আমার ব্যক্তিগত সম্পত্তি, খবরদার কেউ ওনার দিকে ভুলেও চোখ তুলে তাকাবে না, তাই সাবধান খুকুমণিরা। কিন্তু সেই অদম্য ইচ্ছেটাকে সজোরে দমন করলাম। মনে মনে ভাবলাম ভবিষ্যতে যখন উনি আমার হবেন তখন ওনাকে সিন্ধুকে ভরে রাখবো, মাঝে মাঝে বের করে শুধু নিজেকে দেখবো, নিজে দেখবো, তারপর আবার লুকিয়ে রাখবো জগতের আড়ালে। সায়রা আপু দূর থেকে সূর্য ভাইয়াকে দেখে বিরক্তিতে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে গেলেন। ভাইয়ার চোখে সেটা এড়ালো না, তবে তিনি তখন ব্যস্ত ছিলেন তার সেই বিটকেল বাহিনী নিয়ে। সায়েম, রাফাত, ইবন, আসলাম আর ইস্তিয়াক ভাইয়া সবাই তার ছোটবেলার বন্ধু। মঞ্চের ওপর রোকাইয়া আপু আর তানভীর ভাইয়া পাশাপাশি বসে আছেন। ফটোগ্রাফাররা তাদের ঘিরে ফ্ল্যাশ ছুটছিল। আমারও খুব ইচ্ছে ছিল ওখানে গিয়ে পোজ দেওয়ার, কিন্তু সূর্য ভাইয়া আগের রাতেই কড়া নির্দেশ দিয়েছিলেন, খবরদার অনু, তোকে যেন ফটোগ্রাফারদের ত্রিপিসীমানায় না দেখি। ছবি তোলার হলে নিঝুম বা রিদানকে নিয়ে নিজের ফোনে তুলবি, মনে থাকে যেন। তার প্রতিটি আদেশ অক্ষরে অক্ষরে পালন করা আমার মজ্জাগত অভ্যেস, তাই সেই দিনও সেই নিষেধের বাইরে গেলাম না। ছবি তোলার শখ বিসর্জন দিয়ে দূরেই রইলাম। ইস্তিয়াক ভাইয়া তার বড় ভাইয়ের পাশে পাহারাদারের মতো দাঁড়িয়ে সাহস জোগাচ্ছিলেন। বন্ধুদের আড্ডায় আসতে পারছেন না বলে তার মুখটা গম্ভীর। তার শয়তান বন্ধুগুলো তাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ মজা নিচ্ছিল। ব্যাপারটা দেখতে বেশ মজাই লাগছিল। নিঝুম আপুও গিয়ে রোকাইয়া আপুর পাশে দাঁড়িয়েছে, কিন্তু লক্ষ্য করেছিলাম রোকাইয়া আপুর মুখটা ভীষণ গম্ভীর। বিয়ের কথা ওঠার দিন থেকেই আপু কেন জানি এমন থমথমে হয়ে গিয়েছিল। অন্যদিকে সায়েম ভাইয়া তো যথারীতি পচা জোকসের ঝুড়ি খুলে বসেছেন। দাঁত কেলিয়ে বললেন, মামা একটা জোক শোন। ধর একটা গরু মই দিয়ে গাছে উঠলো, গাছটার সব পাতা খেয়ে সাবার করলো, কিন্তু পাতা শেষ হওয়ার পরও গরুটা নিচে নামলো না কেন বলতো? সবাই কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো কেন। সায়েম ভাইয়া তার 32 পাটি দাঁত বের করে হাসতে হাসতে বললেন, কারণ ওটা গল্প ছিল। গল্পের গরুই তো গাছে ওঠে, নিচে তো আর নামে না। ওনার নিজের জোকসে নিনি নিজেই হেসে গড়াগড়ি খাচ্ছিলেন। আসলাম ভাই কিন্তু বিরক্ত হয়ে বললেন, মামা তোর দোহাই লাগে, আর মুখ খুলিসটা, খুললেই আবর্জনা বের হয়। সূর্য ভাইয়া মৃদু হাসছিলেন। রাফাত ভাইয়া চুপচাপ দাঁড়িয়েছিলেন। সূর্য ভাই তার কাঁধে হাত রেখে বললেন, কিরে রাফাত, তুই এমন মুখ ভার করে আছিস কেন? রাফাত ভাইয়া আফসোসের সুরে বললেন, আর বলিস না, বাড়ি থেকে মেয়ে খুঁজছে বিয়ের জন্য। এই জাঁকজমক দেখে আমার তো এখন থেকেই মাথা ঘুরছে। বিয়ে করলে না জানি কত খরচ হবে। আসলাম ভাই ফোরন কাটলেন, শালা কিপটা, মেয়ের খবর নাই, খরচের চিন্তায় শেষ। রাফাত হাসতে হাসতে বলল, টাকা থাকলে মেয়ে রকেটে করে আসবে মামা, টেনশন নাই। তাই নাকি চান্দু? টাকা থাকলে তো রকেটে করে মেয়ে আসবে, কিন্তু তোর মাথায় তো চুল নেই, রকেট নামবে কোথায়? সকলে একসাথে হেসে উঠল। এরই মধ্যে ইস্তিয়াক ভাইয়া কোনো মতে তার ভাইকে একা রেখে বন্ধুদের দিকে
এগিয়ে এলেন, তবে তার নজর ছিল অন্য কোথাও। কাউকে হন্যে হয়ে খুঁজছিলেন তিনি। সূর্য ভাই ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, কি খুঁজছিস আমাকে বল। ইশতিয়াক ভাই একটু ঘাবড়ে গিয়ে বললেন, আরে না কিছু না, জাস্ট দেখছিলাম সাজানোটা অনেক সুন্দর হয়েছে। সূর্য ভাই বেশ ভাব নিয়ে বললেন, দায়িত্ব কার ছিল দেখতে হবে না। সায়রা আপু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন আর হাসছিলেন। সূর্য ভাইয়ের মনে হলো তখন সায়রা আপুকে ওভাবে ধমক দেওয়া হয়তো ঠিক হয়নি। মেয়েরা যাই পড়ুক, বোঝানোটা অন্যভাবে হতে পারত। অনুতপ্ত হয়ে বন্ধুদের আসি বলে তিনি সায়রা আপুর দিকে এগিয়ে গেলেন। সায়রা আপু সূর্য ভাইয়াকে দেখে মুখ ঘুরিয়ে চলে যেতে নিলেই ভাইয়া বলে উঠলেন, সরি মিস আমেরিকা, আসলে অমন পোশাকে একজন নারীকে দেখে আমার মনে সম্মান জাগে না। নারী তখনই সুন্দর যখন সে নিজেকে দামি মনে করে আগলে রাখে, পুরুষের সামনে নিজেকে পণ্য বানায় না। তাই হয়তো কিছু রূঢ় কথা বলে ফেলেছিলাম। সায়রা আপু প্রথমে সূর্য ভাইয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে বোঝার চেষ্টা করলেন, তারপর তার এমন সহজ স্বীকারোক্তিতে কিছুটা দমে গেলেন। সায়রা আপু বললেন, সরি অ্যাকসেপ্টেড, শুধুমাত্র অনু আপনার ব্যাপারে ওকালতি করছিল বলেই কথা বলছি, না হলে বলতাম না। তবে এখন এভাবে না বলে ভালোভাবে বললেও পারতেন। সূর্য ভাই হাসলেন, দুঃখিত, নেক্সট টাইম থেকে বুঝিয়ে বলবো। বাই দ্য ওয়ে, আপনাকে শাড়িতে সুন্দর লাগছে। সায়রা আপু ভ্রুকুচকে বললেন, ও শুধু সুন্দর, কথা শোনানোর সময় তো কথার খই ফোটে, আর প্রশংসার সময় এতটুকু? বড্ড কিপটে আপনি মিস্টার। সূর্য ভাইয়া এবার অট্টহাসি হেসে বললেন, ঠিক আছে, আপনাকে অপ্সরার মতো লাগছে মিস আমেরিকা। সায়রা আপু খিলখিল করে হেসে উঠলেন। ঠিক সেই মুহূর্তেই আমি এক প্রকার ছুটে এসে তাদের মাঝখানে দাঁড়ালাম। বুকের ভেতরটা কেন জানি অজানা এক আশঙ্কায় মোচড় দিয়ে উঠল। সূর্য ভাইয়ের মুখে অন্য কোনো মেয়ের প্রশংসা? অসহ্য একটা তীব্র দহন যেন কলিজা পুড়িয়ে দিচ্ছে। আমি সূর্য ভাইয়ের চোখের দিকে তাকিয়ে জেদ মেশানো গলায় বললাম, সূর্য ভাই, আমি শাড়ি পরলাম, অথচ তুমি একবারও বললে না আমাকে কেমন লাগছে। সূর্য ভাই আমার দিকে তাকালেন না, দৃষ্টি অন্যদিকে রেখেই খুব নির্লিপ্ত স্বরে বললেন, সুন্দর লাগছে। সায়রা আপু খিলখিল করে হেসে উঠলেন। ঠিক সেই মুহূর্তেই আমি এক প্রকার ছুটে এসে তাদের মাঝখানে দাঁড়ালাম। বুকের ভেতরটা কেন জানি অজানা এক আশঙ্কায় মোচড় দিয়ে উঠল। সূর্য ভাইয়ের মুখে অন্য কোনো মেয়ের প্রশংসা? অসহ্য একটা তীব্র দহন যেন কলিজা পুড়িয়ে দিচ্ছে। আমি সূর্য ভাইয়ের চোখের দিকে তাকিয়ে জেদ মেশানো গলায় বললাম, সূর্য ভাই, আমি শাড়ি পরলাম, অথচ তুমি একবারও বললে না আমাকে কেমন লাগছে। সূর্য ভাই আমার দিকে তাকালেন না, দৃষ্টি অন্যদিকে রেখেই খুব নির্লিপ্ত স্বরে বললেন, সুন্দর লাগছে। আমি গাল ফুলিয়ে বললাম, শুধু সুন্দর? তিনি একটা গভীর দীর্ঘশ্বাস ছাড়লেন, একবার মাত্র আমার চোখের দিকে তাকালেন। সেই অপূর্ব চাহনি পরক্ষণেই সরিয়ে নিয়ে ধরা গলায় বললেন, চাঁদের মতো সুন্দর লাগছে। তার এই ছোট্ট প্রশংসাটুকুতেই আমার সব রাগ পানি হয়ে গেল। লজ্জায় মুখ নামিয়ে আমি মুচকি হাসলাম। এমন সময় পেছন থেকে তন্নি আর মিথিলা আমায় ডাকতে শুরু করলো। একরাশ বিরক্তি নিয়ে আমি সেদিকে পা বাড়ালাম, কিন্তু যাওয়ার সময় কানে এলো সায়রা আপু সেই বাঁকা প্রশ্ন। সায়রা আপু টিপ্পনি কেটে বললেন, চাঁদের মতো কাকে বললেন, অনুকে নাকি অন্য কাউকে? কারণ আপনার চোখ তো অন্যদিকে ছিল। সূর্য ভাই এবার এক অদ্ভুত রহস্যময় হাসি হাসলেন। গভীর এক অনুভূতির রেশ টেনে বললেন, ভয়ঙ্কর সুন্দর কোনো কিছুর দিকে তাকাতে নেই, চোখের সাথে সাথে হৃদয়ের ঝলসানোর সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সায়রা আপু ভ্রুকুচকে তাকিয়ে রইলেন। কথাটার গুঁড়ো অর্থ হয়তো তার বোধগম্য হয়নি। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মানে? সূর্য ভাইয়া এবার বেশ রসিকতা আর মুগ্ধতা মিশিয়ে বললেন, আপনি একজন বাধ্য মেয়ে। বললাম, আর আপনি শাড়ি পরে ফেললেন? রূপবতী তো জানতামই, এখন দেখছি বুদ্ধিমতী হতে চাইছেন। তবে সবকিছু বুঝতে নেই, শাড়িতে আজ আপনাকে পূর্ণাঙ্গ নারী লাগছে। বহু পুরুষ অলরেডি আপনার প্রেমে পড়ে গেছে। কয়েক বছর আগে এলে হয়তো আমিও পড়ে যেতাম। সায়রা আপু ঠোঁট উল্টে বললেন, বাঙালিরা ফ্ল্যাটিং এর ওস্তাদ, সেটা মমের কাছে শুনেছিলাম, আজ চোখে দেখলাম। সূর্য ভাই হেসে ফেললেন, এটা কোনোভাবেই ফ্ল্যাটিং নয়, সুন্দরকে সুন্দর বলার সৎ সাহস মাত্র। আমি তন্নি আর মিথিলার সাথে দাঁড়িয়ে গল্প করলেও আমার প্রাণ পাখিটা ছটফট করছিল সূর্য ভাইয়ের আশেপাশে। ওনাদের ওভাবে কথা বলতে দেখে আমার ভেতরটা জ্বলে খাক হয়ে যাচ্ছিল। ইচ্ছে করছিল এখনই এই আসর ছেড়ে কোথাও চলে যাই। আমার বান্ধবীরা মিলে প্ল্যান করলাম এঙ্গেজমেন্ট শেষ হলেই বাইরে কোথাও ঘুরতে যাব। এদিকে আংটি বদলের অনুষ্ঠান শুরু হলো। চারিদিকে হই হুল্লোড়। বাড়ির সবাই মিলে সূর্য ভাইকে গান গাওয়ার জন্য জোড়াজুড়ি শুরু করলো। তিনি প্রথমে রাজি না হলেও শেষমেশ গিটার হাতে তুলে নিলেন। সাদা পাঞ্জাবিতে তার ওই রাজকীয় লুক আর হাতে গিটার, মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা বুঝি এখনই ছিঁড়ে বেরিয়ে আসবে। তিনি গিটারের তারে টংটাং আওয়াজ তুললেন। সায়রা আপু এসে ঠিক আমার পাশে দাঁড়ালেন, তার চোখেও মুগ্ধতা স্পষ্ট। সূর্য ভাইয়া চোখ বন্ধ করে গিটারের তারে আঙ্গুল বুলিয়ে গেয়ে উঠলেন। গানের প্রতিটি লাইনে আমার বুক কেঁপে উঠছিল।
আমি বুঝতে পারছিলাম না এই গানটা কার জন্য। মাঝে মাঝে উনি আর চোখে তাকাচ্ছিলেন, আমি তাকালেই চোখ সরিয়ে নিচ্ছিলেন, কিন্তু তারপর আবার তাকাচ্ছিলেন। আমি বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম, ওই দৃষ্টিটা আমার জন্য নাকি সায়রা আপুর জন্য। আমার খুশিতে ডগমগ মনটা মুহূর্তেই বিষাদে ভরে গেল যখন দেখলাম সায়রা আপু সূর্য ভাইকে ইশারায় বাহুবা দিচ্ছেন, আর সেও মুচকি হেসে ইশারায় শুক্রিয়া জানাচ্ছেন। সূর্য ভাই কি তবে এই গানের আকুতিগুলো সায়রা আপুর জন্যই গাইছেন? তিনি কি তবে সত্যি সত্যি মায়ার পড়ে গেছেন? গানের কলিগুলো যেন আমার বুকে তীরের মতো বিচ্ছিল। গান শেষ হতেই করতালিতে লন মুখরিত হয়ে উঠল, সবাই বাহুবা দিতে সূর্য ভাইয়ের কাছে জড়ো হলো। সায়রা আপু সেদিকে এগিয়ে গেলেন, আমার আর সহ্য হলো না, বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমি ঠিক করলাম আর এক মুহূর্ত এখানে থাকবো না। আমাদের বাইরে যাওয়ার প্ল্যানটা মনে পড়লো, নিঝুম আপুকে বলতেই সে যাবে না বলল, তবে আমাদের পারমিশন দিয়ে দিল কেউ যাতে আমাদের উপর নজর না রাখে। তাই নিঝুম আপু নিজেই ঘর থেকে টাকা এনে আমার হাতে ধরিয়ে দিল। বাইরে বের হতেই পথের সামনে ইস্তিয়াক ভাইয়া, তিনি মুগ্ধ হয়ে ফিসফিস করে বললেন, অপূর্ব, যেন লাল রোদের ছোঁয়ায় ভেজা কোনো ফুল যার রূপে চোখ আটকে থাকে অনন্তক্ষণ। তার কথাই আমি হেসে ফেললাম, ধন্যবাদ ভাইয়া আজকের সকল প্রশংসার শ্রেষ্ঠ পুরস্কার দেওয়ার জন্য। ইস্তিয়াক ভাইয়া হাসলেন, তাই এভাবে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ, পালিয়ে নাকি? আমি কিছুটা ভয় পেলাম, সূর্য ভাইয়া শুনলে তো হার আস্ত রাখবে না, তাই কথা চেপে গিয়ে বললাম, আরে না। আর মিথিলা বাইরে দাঁড়িয়ে আছে, ওদের কাছেই যাচ্ছি বলেই পাশ কাটিয়ে গেটের বাইরে বেরিয়ে গেলাম। ঠিক বুঝতে পারিনি এতক্ষণ সূর্য ভাইয়া প্লেটে করে খাবার নিয়ে অতিথিদের দিচ্ছিলেন, এবং আমাদের দুজনকে এভাবে হাসি মুখে কথা বলতে দেখে তিনি মুহূর্তের জন্য থমকে দাঁড়ালেন। তার চোয়াল শক্ত হয়ে গেল। ইস্তিয়াক ভাইয়াই সবসময় আমার প্রতি একটু বেশিই কোমল, হয়তো তার জন্যই সূর্য ভাইয়ের মনে সেদিন সন্দেহের কোনো বীজ উকি দিয়েছিল। আমাকে গেট পার হয়ে বাইরে যেতে দেখে সূর্য ভাইয়ের চোখের ভাষা বদলে গেল। হাতে খাবারের গামলাটা সাব্বির ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে তিনি দ্রুত পা বাড়িয়েছিলেন আমাদের পিছু পিছু।